আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের সেশনে আমরা শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট অফিস এবং এই মাইক্রোসফট অফিসের যত ধরনের টুল আছে এবং টুলগুলার ইমপ্লিমেন্টেশনগুলা এবং এগুলো দিয়ে স্পেসিফিক কোন ধরনের প্রজেক্টগুলা করা হয় ইন্ডাস্ট্রিতে এবং জব সেক্টরে, সব মিলাই এমএস ওয়ার্ডের যত ধরনের ইউজেস আছে আমরা সেগুলাতে ফোকাস করেই মূলত এমএস ওয়ার্ডটা শিখব। এবং আশা করতেছি যে এই পুরা জার্নিটা সহজ হবে এবং এই পুরা জার্নিটা খুব ঠান্ডা মাথায় আপনারা শেষ করতে পারবেন। So, আমি কথা বাড়াচ্ছি না, আমরা ডিরেক্ট জাম্প করব হচ্ছে, ডিরেক্ট পড়াশোনায় চলে যাই। দেখেন, আমি এখানে ইনিশিয়ালি এমএস ওয়ার্ডের ওয়েবসাইটটা খুলে রাখছি। মেনলি মাইক্রোসফটের একটা প্রোডাক্ট হচ্ছে এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড। তো এখন আপনাদেরকে আমি কিছু বেসিক কথাবার্তা বলি আগে। মাইক্রোসফট ওয়ার্ডের যে ওভারভিউটা আছে আমি সেটা কিছুক্ষণের মধ্যে শুরু করব। আগে বলি যে মাইক্রোসফট ওয়ার্ড অর্থাৎ এই ইন্টারফেসটার যে সফটওয়্যারটা আছে মাইক্রোসফট ওয়ার্ডের, এটা দিয়ে আসলে কি করা যায়। অনেকের মধ্যে ধারণা বা অনেকের একটা মিসকনসেপশন আছে যে আসলে এই সফটওয়্যারটা ইজি বা এই সফটওয়্যারটা অনেক সহজ জিনিস, এটাতে তো সবাই ব্যবহার করতে পারি, এটা আমরা সবাই ব্যবহার করতে পারি, তাহলে এটা দিয়ে কি করা পসিবল। এটা দিয়ে অনেক কিছু করা পসিবল। এবং ইন্ডাস্ট্রিতে আমি অনেক মানুষকে দেখছি এবং আমি আমার নিজের ক্ষেত্রেও দেখলাম যে প্রপোজাল পাঠানো, অ্যাপ্লিকেশন টাইপ জিনিসপত্রগুলা, ডকুমেন্টেশনের জিনিসপত্রগুলা, ইভেন যারা বইয়ের ফরম্যাটিং নিয়ে কাজ করে, বই, শুধুমাত্র বই, ম্যাগাজিন, এই ধরনের জিনিসপত্র নিয়ে যারা কাজ করে, তাদের প্রায় অধিকাংশ মানুষজন শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে পুরা ফরম্যাটিং, পুরা এডিটিংটা করে ফেলতে পারে। বিশেষ করে একাডেমিক বইয়ের জিনিসপত্রগুলা চাইলেই আপনি ওয়ার্ডে করে ফেলতে পারবেন পুরোটা। এবং ম্যাগাজিন টাইপের, রিপোর্ট টাইপের, যে অ্যানুয়াল রিপোর্টগুলো হয়, কোনো একটা লেটার কিংবা কোনো একটা সাবমিশন, কোনো একটা পেপার, কোনো একটা থিসিস, আপনি হচ্ছে পুরাটা মাইক্রোসফট ওয়ার্ডেই করে ফেলতে পারবেন। তো এটার একটা ফাস্ট লেভেলের ইউজেস আছে, ওইটাকে মাথায় রেখেই আমরা শিখব। আমি চাইলেই আপনাদেরকে টুলগুলার ব্যবহার করে শিখাই দিব এবং পরে গিয়ে দেখা যাবে যে মানে এটা অনেক ইজি আমার জন্য যে আমি আপনাকে টুলের ব্যবহার শিখাই দিলাম, আপনি তারপর বললাম যে ভাই প্র্যাকটিস করেন, কিন্তু এটা হইলে শেখা হয় না। আমি আপনাকে চেষ্টা করব, আমার এন্ড থেকে হাইয়েস্ট এফোর্ট দিয়ে চেষ্টা করব যে আপনি যাতে টুলগুলার ব্যবহার শিখতে পারেন একই সাথে, এবং পাশাপাশি আপনি যাতে যে প্রজেক্টগুলা ইন্ডাস্ট্রিতে চলতেছে এই এমএস ওয়ার্ডের উপরে, ওই প্রজেক্টগুলা যাতে করতে পারেন এবং ওই কাজগুলা যখন আপনি শিখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই একটা জিনিস যে শিখতেছি, এই জিনিসটা আপনি আসলে কোথায় ব্যবহার করবেন। এইটা খুব দরকার, প্রিসাইজলি দরকার যে আসলে আপনি যেটা শিখতেছেন সেটা আপনার কোথায় ব্যবহার করতে হবে এ ব্যাপারে জানাটা, এটা খুব ইম্পর্ট্যান্ট এবং আমি চেষ্টা করবো এটা খুব ভালো মতো আপনাদেরকে শেখাইতে। আমি ওভারভিউটা বলি, আমি মেনলি এখানে আমি করে রাখছি, নোট করে রাখছি আমার খাতায়। একটা হচ্ছে প্রাথমিকভাবে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে প্রাথমিকভাবে আমরা টোটাল 5টা ক্লাস করব এটার উপরে, এটা হচ্ছে প্রথম ক্লাস। এবং প্রথম ক্লাসের এখানে একটা ওয়ার্ডের ওভারভিউ থাকবে যে আসলে কোথায় কোন জায়গায় কী কী আছে, যে ফান্ডামেন্টাল জিনিসপত্রগুলো। ওয়ার্ড হচ্ছে একটা নিজেই একটা ইটসেলফ একটা প্রজেক্ট, কিন্তু আমরা এত বেশি ডেপথে যাব না। আমরা প্রজেক্ট যেগুলো ইন্ডাস্ট্রিতে বহুল প্রচলিত সেই ধরনের প্রজেক্ট করার মতোই আমরা শিখব, যাতে করে ইন্ডাস্ট্রির যত ধরনের কাজ সেগুলো হয়ে যায়। তবে শুধু আপনি সফটওয়্যার নিয়ে যদি ইন্টারেস্টেড বেশি থাকেন তাহলে এটা খুবই ইজি হবে বেসিকটা শেখার পর বা বেসটা শেখার পর। অন্যগুলো নিয়ে আপনি একটু টুকটাক দেখলেন, এটা সহজ আপনার জন্য। প্রাথমিকভাবে আমি এই ইন্ডাস্ট্রিতে কোন ধরনের কাজগুলো হয় সেগুলো একটু দেখাবো, তারপরে ওভারভিউটা দিব প্রথম ক্লাসে। এরপরে হচ্ছে বেসিক ফরম্যাটিংগুলা এবং টুলগুলার ইউজেস শেখাবো দ্বিতীয় ক্লাসে। তৃতীয় ক্লাসে হচ্ছে আমরা হেডার, ফুটার, টেমপ্লেট হিসেবে কীভাবে ব্যবহার করতে হয়, অর্থাৎ একটা এমএস ওয়ার্ডের প্রজেক্ট বা ছোট একটা ফাইলকে আমি কীভাবে টেমপ্লেট হিসাবে ইউজ করতে পারবো, পেজ নাম্বার, এই ধরনের বেসিক জিনিসপত্রগুলো আমরা দেখব। এবং এক্ষেত্রে আমরা হচ্ছে হেডার ফুটারের সাথে হচ্ছে টেবিল, এ ধরনের জিনিসপাতি দেখব। এরপরে লাস্টের দুইটা ক্লাস, 4 নম্বর আর 5 নম্বর ক্লাসে মূলত আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এতদিন আমরা যেগুলো শিখছি সেগুলোকে আমরা ব্যবহার করে প্রজেক্ট বানাবো। প্রজেক্টগুলো হবে হচ্ছে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড। আমি যতটুকু টার্গেট করেছি এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন, অফার লেটার, তারপরে হচ্ছে কোনো একটা প্রজেক্টের প্রপোজাল, এ ধরনের জিনিসপত্র নিয়ে একটা প্রজেক্ট থাকবে। আরেকটা প্রজেক্ট থাকবে হচ্ছে সামারাইজড রিপোর্ট অথবা বুক, মানে বইয়ের ফরম্যাটিং অথবা ম্যাগাজিনের ফরম্যাটিংটা কীভাবে হয়, একটা পেপার বা রিসার্চ পেপারের ফরম্যাটিংটা কীভাবে হয়, ওই ধরনের জিনিসপত্র নিয়ে লাস্ট ক্লাসটা থাকবে। তো সব মিলাই ওয়ার্ডে আমি দেখলাম অনেকগুলা কোর্স দেখছি, অনেকগুলা
প্ল্যাটফর্মের কোর্স আমি দেখছি, সব মিলাই আমার মনে হয়েছে যে কেউ প্রজেক্ট ওয়াইজ জিনিসপত্রগুলোতে ফোকাস করে না, যার কারণে টুলের উপরে সীমাবদ্ধ থাকার কারণে স্টুডেন্টরা বা যারা লার্নার আছে তারা কনফিউজড থাকে যে আসলে সে কোন জায়গায় এগুলাকে ইমপ্লিমেন্ট করবে। এটা যাতে না হয় এজন্যই আমি আগে থেকেই প্রজেক্টের প্রতি বেশি মনোযোগ দিব এবং আমরা কথা না বাড়ায় শুরু করে দিতে পারি। আচ্ছা দেখেন, আমি ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড যে কাজকর্মের কথা বলতেছিলাম সেগুলো একটু দেখাই। ধরেন আমি যদি বলি যে একটা বেসিক বলি, ম্যাগাজিন ফরম্যাটিং, ঠিক আছে? আমি জাস্ট সার্চ করতেছি, দেখেন আমি আপনাকে একটা বেসিক জিনিস দেখাই, এখানে কিছু ম্যাগাজিন আছে। আচ্ছা এটার কথাই বলি অথবা এই ধরনের জিনিসপত্রগুলোর কথাই বলি, এনিথিং হোয়াট এভার, কোনটা নিব? এটা নেই। আচ্ছা এটা একটু লো কোয়ালিটি, মানে ভালো দেখাইতেছে না। আচ্ছা ধরেন এখান থেকে কিছু একটা তুলি। ওকে, আমি এটা একটু ক্লিয়ার হোক, ক্লিয়ার হলে জুম করতে পারতেছি। যাই হোক, এখন এই ধরনের যে ম্যাগাজিন টাইপের জিনিসপত্রগুলো আছে, আপনি যদি মোটামুটি স্কিলড হন তাহলে সেক্ষেত্রে আপনি মোটামুটি নিজে এই জিনিসগুলো ওয়ার্ডে করতে পারবেন, ঠিক আছে? এটা আপনার জন্য সহজ। ম্যাগাজিন টাইপের জিনিসপত্রগুলো, বই টাইপের জিনিসপত্রগুলো। আচ্ছা এইটার কথাই বলি, আহ, কই গেল, ওপেন ইমেজ, ঠিক আছে এটা। আচ্ছা এটার কথাই বলি, এই ধরনের জিনিসপত্র আপনি যদি মোটামুটি লেভেলের স্কিলড হন তাহলে এই ফরম্যাটিংগুলা আপনি, আমি যেগুলো আপনাকে শিখাই দিব সেই জিনিসগুলো করার পরে এই ধরনের ম্যাগাজিন পুরোটা আপনি ওয়ার্ডে করে ফেলতে পারবেন, কোনো একটা বই এভাবে করে ফেলতে পারবেন। আবার আমি যদি আপনাকে বলি প্রজেক্ট প্রপোজাল সার্চ দেন, প্রজেক্ট প্রপোজাল, প্রজেক্ট প্রপোজালে যদি যান আপনি, স্যাম্পল পিডিএফে যদি যাই সেক্ষেত্রে আহ, অনেক ধরনেরই স্যাম্পল পিডিএফ আসতে পারে। একটা আমি যদি দেখাই, স্টার্ট ডাউনলোড দেই, ওপেন করি। আচ্ছা দেখেন, এটা এটা একটা প্রজেক্ট প্রপোজাল। এটা খুব সিম্পলভাবে করছে, স্ট্যান্ডার্ডভাবে করছে। টেক্সট আছে বেশি, ইমেজ কম, তারপরে হচ্ছে মানে মেনলি বই বা এ ধরনের জিনিসের মতো করছে। আমরা চাইলে আরও একটু আধুনিক, আর একটু মডার্ন জিনিসপাতি চাইতে পারি। প্রজেক্ট প্রপোজাল আইটি, হ্যাঁ এখানে পিডিএফ থাকলে একটু ভালো হইতো। যাই হোক আমি একটু খুঁজে দেখতেছি, তারপরে একটু ক্লিয়ার হওয়া যাবে। আচ্ছা এটা একটু দেখি, এই ধরনের একটা জিনিসপাতি দিতে পারেন। আহ, এখানে ভালো করে দেখাইছে এটা, এটা এটা ওয়ার্ডে দেখায় না যদিও, বা টেক্সট আকারে দেখাইছে। যে ফরম্যাটিংটাকে লক্ষ্য করেন, এই যে এইখানের এই জিনিসগুলো লক্ষ্য করলে কিছুটা বুঝতে পারবেন। এই যে এভাবে সাজানো গুছানো ভাবে একটা প্রজেক্টের ডিটেলস দিচ্ছে, তারপরে সেটা প্রেজেন্ট করবে। এই ধরনের জিনিসপত্রগুলা আপনি চাইলে পুরাটাই হচ্ছে কোথায় করতে পারবেন, মাইক্রোসফট ওয়ার্ডে করে ফেলতে পারবেন। আমরা আস্তে আস্তে সব শিখবো, সব দেখবো ইনশাল্লাহ। ইন্ডাস্ট্রিতে অফিসিয়াল ডকুমেন্টেশনের কাজকর্মের মধ্যে আপনি ওয়ার্ডের মতো ইউজফুল কোনো সফটওয়্যার আসলে পাবেন না। এটা এত বেশি ইউজড হয় আপনার, এটা বলতে গেলে অনেকগুলা এক্সটার্নাল বা ইন্টারনাল অনেকগুলা কাজেই ওয়ার্ডের অতিরিক্ত ব্যবহার আছে, এবং আপনি যদি এটা ভালো মতো শিখতে পারেন এমনও হইতে পারে যে অন্য কিছু আপনার দরকার হচ্ছে না, শুধু এটার কাজকর্ম দিয়ে আপনার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আপনার ইচ্ছা আগ্রহের উপরে ডিপেন্ড করতেছে আপনি কতটা ডেপথে শিখতেছেন এই জিনিসটাকে। এই হচ্ছে বেসিক বিষয়। ইন্ডাস্ট্রিতে আসলে ওয়ার্ডের ইমপ্লিমেন্টেশনটা তাহলে কিভাবে হয় এটার ব্যাপারে আপনি একটা আইডিয়া পায়ে গেছেন। যেমন এটার কথা যদি বলি, এগুলো ওয়ার্ডেই পসিবল, এগুলো ওয়ার্ড দিয়ে করা হয় স্বাভাবিকভাবে, এবং আমি বিশ্বাস করি হচ্ছে আপনি এই জিনিসগুলো অনেক ইজিলি শিখতে পারবেন। এবং সব মিলায় আপনি একটা ভালো মতো টাইম দিলে ওয়ার্ডের মধ্যে আমি যে 5টা ক্লাসের কথা বলতেছি এগুলো করতে পারলে এটা আপনার জন্য সহজ। আচ্ছা কথা না বাড়ায় আমি ইন্ডাস্ট্রিটা দেখাইলাম, ইন্ডাস্ট্রিতে কি চলে এটার ব্যাপারে বেসিক জিনিসপাতিগুলো দেখাইলাম। এরপর আমরা জাম্প করব হচ্ছে সফটওয়্যারের ওভারভিউতে। ওভারভিউতে হচ্ছে আমরা দেখব শুধুমাত্র এই সফটওয়্যারের মানে যে ইন্টারফেসটা আছে বা ইউজার ইন্টারফেসটা আছে সেটা আসলে কীরকম, কোথায় কি কি আছে, এই জিনিসগুলো আমরা হচ্ছে দেখব একটু। দেখেন আমি আপনার এখানে, আমি বিশ্বাস করতেছি হচ্ছে আপনাদের আপাতত আপনাদের পিসিতে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল এই জিনিসগুলো ইনস্টল করা আছে। এখন যদি ইনস্টল করা না থাকে তাহলে কি করতে হবে? যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনি জাস্ট ইউটিউবে গিয়ে যে কোনো একটা ভিডিও ফলো করলে আপনি ইনস্টল করে ফেলতে পারবেন। আমার মনে হয় যে এটা আমি দেখাই না দেওয়াই ভালো। এটা আসলে তেমন কোনো কঠিন কিছুই না, একেবারেই পান্তাভাত টাইপের জিনিস। জাস্ট এনি কাইন্ড অফ টিউটোরিয়াল, যে কোনো একটা টিউটোরিয়াল দেখে ইনস্টল করে ফেলতে পারবেন, এটা একেবারে সহজ। আমি ওদিকে না যাই, সময় নষ্ট হবে, আমি ওভারভিউতে যাই। ওভারভিউতে আমি প্রাথমিকভাবে এই ওয়ার্ডে যাওয়ার আগে আমি প্রথমে ফাইল খোলা, ফাইল বন্ধ করা, সেভ করা এই ধরনের একটু
একেবারে বেসিক জিনিসটা একটু দেখা, এটা আমি কেটে দিই। এটা আমার ইন্টারফেস, কম্পিউটার ইন্টারফেস। আমি আমার যে কোনো একটা ফোল্ডারে যেখানে আমি চাই যে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটা রাখতে চাই বা কাজ করতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে চাই? ওকে, অ্যাসেট নামের একটা ফোল্ডার আছে, আমি অ্যাসেটে গেলাম, যাওয়ার পরে আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ডের একটা নতুন ফোল্ডার খুলতে চাই, নতুন একেবারে। তাহলে আমি রাইট বাটন ক্লিক করলাম মাউসের, নিউতে গেলাম, সেখান থেকে দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডের অপশন একটা আসতেছে। এটার মানে কি আসলে? এটার মানে হচ্ছে আপনি কোনো একটা স্পেসিফিক জায়গায় নতুন একটা এমএস ওয়ার্ডের ফাইল খুলতে পারতেছেন, আপনার এমএস ওয়ার্ডে না ঢুকেই ডিরেক্ট একটা নতুন ফাইল নিয়ে ঢুকতে পারতেছেন এমএস ওয়ার্ডের মধ্যে। আগেই আপনি এমএস ওয়ার্ডে গেলেন না, ডিরেক্ট আপনার ইন্টারফেস থেকে চলে গেলেন, এভাবে আর কি। এভাবে খোলা পসিবল। আপনি যদি এভাবে নিউ থেকে গিয়ে এভাবে মাইক্রোসফট ওয়ার্ড সিলেক্ট করেন, নতুন একটা মাইক্রোসফট ওয়ার্ড খুলে গেছে, এবং এটার নাম কি হয়েছে? অটোমেটিক নিউ মাইক্রোসফট ওয়ার্ড। আপনি যদি এখানে রাইট বাটন ক্লিক করে দেখেন, এখানে একটা অপশন আছে রিনেম, ঠিক আছে? এই রিনেমে যদি যান, তাহলে আমি বলবো হচ্ছে প্র্যাকটিস ওয়ার্ক 1। এটা আমি প্রথমবার খুললাম। এটা যখন আপনি খুলবেন রাইট মানে ডাবল ক্লিক করে, তখন দেখবেন এরকমের একটা ব্ল্যাঙ্ক ইন্টারফেস আসতেছে, আচ্ছা, ধরেন আপনি এভাবে ঢুকলেন না, আপনি হচ্ছে প্রাথমিকভাবে ওভাবে না খুলে আপনি চিন্তা করলেন যে না, আমি এভাবে ঢুকবো না, আমি হচ্ছে এমএস ওয়ার্ড এভাবে যাইতে চাই। এখানে সার্চ দিলে দেখবেন এমএস ওয়ার্ড আসতেছে, এই যে এমএস সার্চ দিছি, ওয়ার্ড চলে আসছে। আপনি ওয়ার্ড সার্চ দিতে পারেন, ওয়ার্ড সার্চ দিলেন, দেখেন ওয়ার্ড সার্চ দিলে আসতেছে। ওয়ার্ডে ঢোকার পর এই ধরনের একটা কমন ইন্টারফেস আসে, যেখানে অনেকগুলা টেমপ্লেট দেখা যায় আগে থেকেই, প্রি প্রি ডান কতগুলা টেমপ্লেট আছে, এগুলো দেখতে পাবেন। আবার এখানে আপনার রিসেন্ট যে কাজকর্মগুলো আপনি করছেন ওয়ার্ডে, যে ফাইলগুলো নিয়ে আপনি কাজ করছেন, সেইগুলো এখানে দেখা যাবে। আচ্ছা, এখান থেকে তাহলে নতুন ফোল্ডার খোলার সিস্টেম কীরকম? এই ব্ল্যাঙ্ক একটা আছে না, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটাতে যদি আপনি ক্লিক করেন, আপনি একটা নতুন ইন্টারফেসে চলে গেলেন। মনে রাখতে হবে, আপনি যখন এভাবে ঢুকতেছেন, আপনার ডকুমেন্টটা কোথাও সেভ হয় নাই। আবার বলতেছি, আপনার ডকুমেন্টটা কোথাও সেভ হয় নাই। আপনি যখন ওইভাবে ঢুকছেন, এর আগে যেভাবে করছি আমরা নিউতে গিয়ে, তখন আপনার ডকুমেন্টটা আগে সেভ করে তারপর ওই ডকুমেন্টটা আপনি ঢুকতেছিলেন। এখন আপনি আগে ডকুমেন্টে ঢুকে গেছেন, এখন এটা সেভ করতে হবে। নিউতে ঢুকছেন, এরপরে ফাইলে যাবেন, ফাইলতে এই যে কোনার মধ্যে ফাইল আছে, এভাবে ফাইলে যাবেন, সেভ অপশন আছে, সেভে যাবেন। এখন সেভে ক্লিক করার পরে আপনাকে একটা বেসিক ইন্টারফেস এদিকে দিছে। এটার মানে কি আসলে? আপনি এটা কোথায় সেভ করতে চাচ্ছেন এটা জিজ্ঞেস করতেছে। ধরেন আমি বলতেছি আমি ডেস্কটপে সেভ করতে চাই এটা। ডেস্কটপে সেভ করতে গেলে আমি ডেস্কটপে ক্লিক করলাম, ডেস্কটপের কোথায়? স্কিল অলরাউন্ডারের অ্যাসেট ফাইলের মধ্যে আমি ধরেন এভাবে প্র্যাকটিস ওয়ার্ক 2 নামে সেভ করতে চাই। সেভ করলাম, এবার এটা সেভ হয়েছে। মাথায় রাখেন, প্রথমে এটা সেভ হয় নাই, এখন এটা সেভ হয়েছে, ঠিক আছে? এরপরে আসেন, আপনি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন। আপনি ধরেন এখানে XYZ এভাবে টাইপ করছেন, হ্যালো ওয়ার্ল্ড টাইপ করছেন, ঠিক আছে? আপনি এগুলো টাইপ করছেন, করার পর আপনি একটু বড় করে দিলেন এটাকে, আপনি দিতেই পারেন, এটা ইস্যু না, কোনো ব্যাপার না এটা আপনার জন্য। আচ্ছা, ধরেন আপনি এটা XYZ, আপনি হচ্ছে এরকম করলেন, XYZ হ্যালো ওয়ার্ল্ড এরকম করলেন। আচ্ছা, এটা কি আমি এভাবে কেটে দিলে সেভ হয়ে যাবে? না, রিয়েল টাইম সেভিংয়ের কোনো কনসেপ্ট ওয়ার্ডে নাই, বা মাইক্রোসফটের ফাইলগুলোতে মানে সফটওয়্যারগুলোতে নাই। আপনাকে এটা সেভ করতে হবে। আপনি যদি এটা এভাবে যান, উপরে আইকন আছে একটা সেভ, এটার মানে হচ্ছে আপনি যা চেঞ্জ করছেন আপনি সেটাকে সেভ করে রাখতে চান। তো এটা দিয়ে ক্লিক করতে পারেন, অথবা ফাইল থেকে গিয়ে এভাবে সেভও করতে পারেন, ঠিক আছে? এটা তাহলে সেভ হয়ে যাবে। আমি ক্রস করে দেখি, দেখেন আমি এইটা যদি এখন খুলি, লাস্ট যে চেঞ্জ জিনিসপাতিগুলো দেখতেছেন আছে। সো এই হচ্ছে বেসিক ইন্টারফেস, মাথায় রাখতে হবে এই ব্যাপারটা। এবং বেসিক মানে যে খোলা বন্ধ সেভ করার বিষয়টা, এটা আশা করি অনেকে জানেন। এবার আসেন, আমি যদি ভাই আপনাদেরকে ফরম্যাটিংগুলো শিখাতে চাই, তাহলে কি করতে হবে? আমি এটা আগে এভাবে সেভ করতেছি, ক্লিন করে দিই। আমি ওই প্রথমটাতে ঢুকতেছি, ব্ল্যাঙ্ক যেটা ছিল। আচ্ছা, আমার কাছে ধরেন এটা আছে, আপনার কাছেও এটা আছে, আপনি একটা নতুন ফাইল খুললেন, তাহলে উপরের যে ইন্টারফেসটা আছে সেটা একটু জানা দরকার, কি কি আছে, কোথায় কি করলে আপনি কোন ফ্যাসিলিটিটা পাবেন, এ ব্যাপারে একটু জানা দরকার। দেখেন, প্রাথমিকভাবে উপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটা ন্যাপ বার। এখানে আমাদের যাবতীয় ফাংশনালিটিস, ফিচার, এগুলো সব এখানেই থাকবে উপরে, আপনি এখানেই পাবেন সব কিছু। তবে এই জিনিসগুলোকে বিভিন্ন মডিউলে, বিভিন্ন সালের যে ভ্যারিয়েন্টগুলো আছে মাইক্রোসফট ওয়ার্ডের, ওখানে কাস্টমাইজ করা পসিবল। তো এটা হচ্ছে আমি ব্যবহার করতেছি 2019 সালের ভ্যারিয়েন্ট। ম্যাক্সিমাম কেসে 2016 সালের পরবর্তী ভ্যারিয়েন্টগুলোতে ফিচার ম্যাক্সিমামই মানে সেম সেম। আপনি যদি একটু পুরাতন
এমএস ওয়ার্ডের জিনিসপাতিগুলো ব্যবহার করেন তাহলে আপনি একটু ফিচার কম পাবেন। যেমন এখানে আইকন একটা ফিচার আছে, ইনসার্টে গেলে দেখবেন একটা আইকন ফিচার আছে, এটা পুরাতন জিনিসপাতিগুলোতে নাই। অনেকগুলো ইন্টারনেট বেসড জিনিসপত্র আছে এখানে যেগুলো আগের জিনিসপাতিতে নাই। সো এটাই হচ্ছে বেসিক পার্থক্য, তেমন একটা ইয়া না, কমপ্লেক্স কিছু না। যাই হোক, আমরা ফাইলসে দেখছি কি কি আছে না আছে। হোমে যাই। হোম হচ্ছে হোম বারের মধ্যে আমাদের অনেক কিছু আছে। আমি একটা একটা করে দেখাই যে আসলে কি আছে। এই পার্ট জিনিসটা এই 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 ব্যাপারটা হচ্ছে পুরাটা হচ্ছে ফন্ট রিলেটেড জিনিস। ফন্ট বলতে আপনি এখানে যে কিছু একটা লিখতেছেন, আমি যদি আমার নাম লিখি, আমি বেসিকভাবে দেখাই, আফতাকিল, সরি, আমি যদি এভাবে লিখি, কোন একটা নাম লিখতেছি, আফতাকিল হুসাইন ফাহিম, আচ্ছা কিছু একটা লিখলাম এভাবে। লেখার পরে আমি চাচ্ছি এটাকে একটু বড় করতে। দেখেন, এই যে বড় করার জন্য এ উপরে ইনক্রিজিং সিস্টেম আছে একটা, লোয়িং সিস্টেম আছে একটা, ইনক্রিজিং ডিক্রিজিং সিস্টেম। এই যে একটা ফন্ট, এটার ফন্ট কীরকম হবে এটাও ডিসিশন নেওয়া যায় এখান থেকে। এখানে এই ফন্ট বারের অংশটার আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনি সাইজিংটাকে ডিসাইড করে দিতে পারবেন। দেখেন সাইজিংটাকে ডিসাইড করতে পারতেছেন। এখান থেকে আপনি হচ্ছে ফন্ট কোনটা নেবেন সেটা ডিসাইড করতে পারতেছেন। এখানে ফন্টের বিষয়গুলো আছে, আমি যদি পপিন সেটা নিই তাহলে এই ফন্টটা হয়ে যাচ্ছে। আবার এখান থেকে আপনি আপার কেস ব্যবহার করবেন না লোয়ার কেস, অর্থাৎ পুরাটা আপনি যাই চেঞ্জ করেন, ধরেন আপনি কোনো একটা কিছুর ফন্ট চেঞ্জ করতে চাচ্ছেন, আমি যদি এভাবে বলি এটার ফন্ট, আমি কোনো কিছু সিলেক্ট করলাম না, দেখেন এটা হচ্ছে সিলেক্টেড কনসেপ্ট, এটা হচ্ছে নন সিলেক্টেড, জাস্ট র্যান্ডম কোনো একটা জায়গায় আইকনটা ব্লিঙ্ক করতে থাকবে, এটা হচ্ছে নন সিলেক্টেড। এভাবে যদি করে দেই সেটা হচ্ছে সিলেক্টেড। এখন যা চেঞ্জ সেটা এখানকার উপরে ইমপ্লিমেন্ট হবে। আপনি যদি এভাবে কিছু চেঞ্জ করেন, ধরেন আমি এখানে বলতেছি যে সাইজিংটা 18-16 করে দিন, কোনো চেঞ্জ হয়েছে? হয় নাই। তো কি করতে হবে এটার জন্য, চেঞ্জের জন্য? এটা আমি তাহলে 28 করে দিলাম, কিছু চেঞ্জ হয়েছে? হয় নাই। আপনি যদি এভাবে করতেন, এভাবে সিলেক্ট করেন, করার পরে যেটা করতেন, 24 করে দিয়েছেন। সিলেক্টেড থাকা অবস্থায় যাবতীয় চেঞ্জ করতে হবে, অন্যথায় কোনো কাজ করবে না। এবার ফন্টের জিনিসটা দেখছি, সাইজিং এর জিনিসটা দেখছি, আপার কেস লোয়ার কেসটা দেখি, অর্থাৎ এই পুরো জিনিসটা মিক্সড। কিছু আছে আপার কেস, কিছু আছে লোয়ার কেস। এটাকে যদি আপনি পুরোটা আপার কেস করতে চান, সিলেক্টেড থাকা অবস্থায় এইখানে ক্লিক করবেন চেঞ্জ কেসে, এখান থেকে আপনি আপার কেস করে দিলে পুরোটা আপার কেস হয়ে গেছে। এটা জোস অনেকটা। তা আমি যদি বলি যে প্রোডাক্ট ম্যানেজার, আচ্ছা ডেজিগনেশনটা লিখতেছি আর কি, অ্যান্ড আইটি, ধরেন এভাবে লিখলাম, এটা আমার বেসিক ডেজিগনেশন। আমি এটা সিলেক্টেড থাকা অবস্থায় সাইজ কমাচ্ছি, সাইজ কমাইলাম, কমানোর পরে আমি চাচ্ছি যে এটার কালারটা চেঞ্জ করব। উপরেরটা ঠিক আছে, কিন্তু এটার কালারটা আমি চেঞ্জ করতে চাই, নিচের অংশটা। তাহলে আমার প্রথমে নিচের অংশটাকে সিলেক্ট করতে হবে, মাথায় রাখতে হবে। সিলেক্ট করলাম, তারপরে আমার এইখানে আসতে হবে ফন্টের এই জায়গাটাতেই, দেখেন এই কালার আছে, এখানে যদি নিয়ে যায় ফন্ট কালার আসতেছে। আপনি যদি মাউস জাস্ট ওখানে উপরে নিয়ে যান তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা কি আসলে। এখান থেকে আপনি কালার সিলেক্ট করতে পারেন। আমি একটু অ্যাশ টাইপের দিতে চাই, যেটা একটু কম ডার্ক। এই যে দেখেন, আমি এটাকে একটু কম ডার্কে দিলাম, আফতাকিল হোসেন ফাহিম, প্রোডাক্ট ম্যানেজার অ্যান্ড আইটি। তো এখন কোম্পানির নাম দিলাম, ধরেন কোম্পানির নাম হচ্ছে সিপিএস। আর একটা কোম্পানি আছে হচ্ছে, দুইটাতে একসাথে ধরেন আমি কন্ট্রিবিউট করতেছি, ডিএমসি স্টেশন, ঠিক আছে। এখন আমি এই জিনিস দুইটাকে আমি চাচ্ছি যে এই দুইটার ফন্টটা চেঞ্জ করি। উপরেরটা আমি ঠিক রাখতে চাই, বোল্ড থাকুক, এই দুইটাকে আমি একটু চাই ফন্টটাকে হালকা করতে। তাহলে কি করব, এটা সিলেক্টেড থাকা অবস্থায় এখানের ফন্টে যাব, যাওয়ার পর আমি এখানে জাস্ট কোনো একটাকে সিলেক্ট করতে চাই যেটা বেসিক একটা ফন্ট হইতে পারে, এই যে এটা আমি নিলাম, জোস, এটা হয়ে গেছে এই জিনিসটা। এখন এটা হচ্ছে ফন্ট রিলেটেড ইস্যু। এখন আরও কিছু, মানে এই ফন্টের মধ্যে আরও কিছু আছে, বোল্ড করা, তারপরে হচ্ছে কি বলে এটাকে, আরও অনেক কিছুই আছে। আপনি যদি বোল্ড করতে চান, ইটালিক করতে চান, যেমন আপনি চান যে প্রোডাক্ট ম্যানেজার অ্যান্ড আইটি, এটাকে বোল্ড করবেন, ক্লিক করলে এটা এটা অবশ্যই ফন্ট একটা ব্যাপার আছে, এটা অটোমেটিক বোল্ড হয় না। ধরেন আমি অন্য কোনো একটা দিয়ে দেখাই, আচ্ছা ধরেন আমি হিন্দি শিলিগুড়ি এটা দিয়ে দেখাই। ধরেন আমি এই অংশটাকে বোল্ড করতে চাই, তাহলে আমি এটা সিলেক্ট করব, বোল্ড করে দিলাম, দেখেন বোল্ড হয়েছে। আমি একটু জুম করে দেখলাম, বুঝবেন যে দেখেন বোল্ড হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে বোল্ড। ইটালিক মানে হচ্ছে এভাবে বাঁকা হয়ে যাবে, দেখেন এভাবে আমি করলে বাঁকা হয়ে যাচ্ছে ইটালিক। এটা হচ্ছে আন্ডারলাইন করা, ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে, যেটা সিলেক্টেড থাকা অবস্থায় আন্ডারলাইন করতেছি ওইটা হয়ে যাবে। এটা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এগুলো হচ্ছে, আমরা ম্যাথামেটিক্যাল টার্ম লিখি না, স্কোয়ার অথবা নিচে লিখি, n1 n2 এভাবে লিখতে গেলে আমরা n এর নিচে নিচে লিখি 1 2 এগুলা। আবার যদি n স্কোয়ার n কিউব n⁴ এভাবে লিখি তাহলে n এর উপরে লিখতে চাই। এগুলোর জন্য এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট। আর এখানে আরেকটা বিষয় আছে, ক্রসিং বা
মানে ক্যান্সেল আউট করার কনসেপ্টটা এই যে এটা। আমরা এখানে চাইলে কোনো একটা কিছুরে ইয়ে করে দিতে পারি। এটা কই গেল? হ্যাঁ, পাইছি। ধরেন এটাকে আমি কেটে দিতে যাচ্ছি, এই যে এইভাবে, মানে মাঝখানে কেটে দেওয়ার বিষয়টা, এটা এইভাবে দেখাইতে চাইলে দেখানো যায় আর কি। এবার আসেন আমরা, হ্যাঁ আরেকটা বিষয় আছে এখানে গুরুত্বপূর্ণ, এটা আমি শেষ করে দিই। আচ্ছা, এটার আমি চাচ্ছি যে এটা একটু কালার করতে, মানে এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকবে, এই কালারের উপর এটা থাকবে, শুধু এই অংশের উপরে কালার থাকবে, হাইলাইটিং টাইপের আর কি। আপনি এই যে ফন্ট কালার চেঞ্জ করেন না, এখান থেকে বামে যাবেন, এখানে দেখেন টেক্সট হাইলাইটিং কালার আছে একটা, এখান থেকে আপনি ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে কোনটা আপনি সিলেক্ট করতে চান সেটা আপনি বাছাই করতে পারেন। আমি ধরেন এ ধরনের কিছু একটা বাছাই করছি, যে এই যে কাইন্ড অফ এরকম বাছাই করছি, তা এখন এই কালো কালার তো ওই কালার দেখা যাচ্ছে না, এখন ব্যাকগ্রাউন্ড কালার তো গ্রিন টাইপের এটা দিলাম, এখন আমার কি কাজ, ওই ফন্টের কালারটা একটু চেঞ্জ করতে চাই, করতে পারেন। এখন এই ফন্টটা সিলেক্ট করা অবস্থায় ওই টেক্সটটা তারপর আপনি সাদা করে দিলেন, এখন এখন সুন্দর লাগতেছে, ঠিক আছে। এখন আরও কিছু বিষয় আছে, এবার আমি এই ফন্টের কাজগুলো শেষ করছি, আশা করতেছি এটা বুঝাইতে পারছি আপনাদেরকে। এরপর আসেন প্যারাগ্রাফের এই অংশটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্যারাগ্রাফের যে পার্টটা আছে, এই প্যারাগ্রাফের পার্টের কিছু স্পেসিফিক জিনিস আছে। ধরেন আপনি এই পুরো অংশটাকে সেন্টার ওরিয়েন্টেড করতে চাচ্ছেন, মাঝামাঝি, মানে পুরো জিনিসটাকে একটা নিচে একটা রাখতে চান কিন্তু সেন্টারে রাখতে চান পেজে। এই যে আমি এভাবে পুরোটা সিলেক্ট করলাম, তারপর আমি যদি এই যে দেখেন সেন্টার, তারপরে হচ্ছে এটা হচ্ছে রাইট ওরিয়েন্টেড, এটা হচ্ছে লেফট ওরিয়েন্টেড অলরেডি আছে, এটা হচ্ছে জাস্টিফাইড, ঠিক আছে। আপনি যদি সেন্টার দেন তাহলে সেন্টারে এভাবে চলে আসবে, আপনি যদি লেফট ওরিয়েন্টেড দেন তাহলে এভাবে যাবে, আপনি যদি জাস্টিফাইড দেন তাহলে হচ্ছে পেজের এই পাশ থেকে এই পাশ কাভার হয়ে মাঝখানে কিছু গ্যাপ তৈরি করে নেবে। এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে, বেশি লেখার ক্ষেত্রে মূলত জাস্টিফাইড ব্যবহার করা হয়, আমরা যখন প্রজেক্ট করব তখন আর একটু ইজিলি বুঝতে পারবো। আচ্ছা, আমি র্যান্ডম রাখতেছি, সেন্টার রাখতেছি। এবার আসেন আমরা এই পুরো বিষয়টা সিলেক্ট থাকা অবস্থা, এখানে এটা কি জিনিস একটু দেখি। এটা হচ্ছে একটা লাইনের সাথে আর একটা লাইনের গ্যাপ, এটা খুবই ইম্পর্টেন্ট যে আসলে আপনি একটা লাইনের সাথে আরেকটা লাইনের কেমন গ্যাপ রাখতে চান। এটার বেসিকভাবে ওয়ান একটা গ্যাপ থাকে, ধরেন এখন এখন গ্যাপ আছে হচ্ছে ওয়ান, আপনি যদি এটা ওয়ান আর এটা 1.15, 1.1, 1.5, 2.0, 2.5 এভাবে। এখন আপনি এটা যদি গ্যাপ রাখতে চান তাহলে যে অংশটুকু, যেমন এই অংশটার থেকে আপনি যদি চান যে এই অংশ থেকে এই অংশ উপরের থেকে নিচে এটার মধ্যে গ্যাপ নিয়ে কাজ করতে চান, তাহলে ওইটা সিলেক্ট করবেন, তাহলে আপনি দেখবেন যে দেখেন অর্থাৎ এটা নিচে চলে আসতেছে আর কি। আচ্ছা যাই হোক, এটা মেনলি আপনার কাজে লাগবে হচ্ছে বিভিন্ন জায়গায় স্পেসিং তৈরি করতে, আপনার পুরোটা সব সময় তো আসলে একই স্পেসে কাজ করবেন না, ভিন্নতা থাকবে, সো ওই সব মিলায় এটা স্পেসিংটা কাজে লাগে। এবার আসেন আমি যদি নিচে চলে আসি, আচ্ছা এটা সেন্টার ওরিয়েন্টেড, তো এখন একটু লেফট ওরিয়েন্টেড করি আর একটু ছোট করি। এবার আসেন আমি কিছু একটা লিখতে চাই, যে মেনলি আমি যদি এভাবে বুলেট ইউজ করতে চাই, বুলেট ইউজ করলে আপনি যদি বুলেট ইউজ করতে চান আর কি, তাহলে প্রথমে কি করবেন, বেসিক একটা লাইন থেকে বুলেটে যাবেন, এগুলো হচ্ছে সবগুলো বুলেট পয়েন্ট, এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে কোনো একটা বুলেট পয়েন্ট সিলেক্ট করবেন আইকন। এরপরে যদি আপনি বলেন যে ডিজাইন, ধরেন আমি এই জিনিসগুলো লিখতেছি আর কি, ডিজাইন অ্যান্ড ভিডিও এডিটিং, এটা একটা পয়েন্ট, এন্টার বাটন ক্লিক করলে পরের লাইনে যাচ্ছে এবং অটোমেটিক আরও একটা বুলেট তৈরি হচ্ছে। এটা ইম্পর্টেন্ট যে আপনার একই ধরনের জিনিসপাতিগুলো রিপিট হইতে থাকে যতক্ষণ না আপনি বন্ধ করতেছেন। আচ্ছা, ডিজাইন অ্যান্ড ভিডিও এডিটিং দিলাম, তারপরে হচ্ছে এমএস অফিস স্কিলস, এন্টার দিলে আরেকটা তৈরি হচ্ছে। আর কি হইতে পারে, আরেকটা হচ্ছে এআই ইমপ্লিমেন্টেশন, এন্টার দিলাম। আচ্ছা, আমি চাচ্ছি যে আর আমি কি চাই না, বুলেট চাই না, এন্টার দেওয়ার পরে এই অংশটা আসছে, আমি ব্যাক স্পেস ক্লিক করব, ব্যাক স্পেস ক্লিক করলে ওই বুলেট চলে গেছে, আরও একবার ব্যাক স্পেস ক্লিক করলাম, এখন নর্মাল হয়ে গেছে। আমি যদি এখন কিছু একটা লিখি, এন্টার দিলে কিছু হচ্ছে না, এন্টার দিলে আর কিছু হচ্ছে না, বুঝতে পারছি। অর্থাৎ আপনি যদি একবার বুলেট তৈরি করেন সেই ক্ষেত্রে বুলেটটা এন্টার বাটন ক্লিক করে পরের লাইনে আরেকটা বুলেট তৈরি হবে অটোমেটিক। যদি আপনি দুইবার ব্যাক স্পেস ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে বুলেটিংয়ের যে কনসেপ্টটা ওটা বলে যে বাদ, তখন আপনি নর্মালি টাইপ করতে পারেন, যেমন আমি এখন নর্মালি টাইপ করতেছি, করলাম, এন্টার দিলে নতুন করে বুলেট আসতেছে না, কারণ ও বুঝে গেছে যে আমার আর বুলেট লাগবে না, বুঝতে পারছি। এই হচ্ছে ইস্যু। এবার আসেন আমি এখানে স্পেসিংটা বলে ফেলছি, এগুলোও বলে ফেলছি।
আচ্ছা, শেডিংটা নিয়ে তেমন একটা কাজ নাই, এটা আপাতত দরকার নেই। এগুলো হচ্ছে এক একটা ফরম্যাটিং সিস্টেম, এগুলো বাই ডিফল্ট, অর্থাৎ স্টাইলটাকে ডিসাইড করে দেয়। যেমন আপনি যদি এটা ডিসাইড করেন তাহলে এটা ফরম্যাটিংগুলো হচ্ছে বাই ডিফল্ট ফরম্যাটিং। আপনি যেমন এতক্ষণ পর্যন্ত এগুলাকে কাস্টমাইজ করছেন ফন্ট আলাদা আলাদা, এখন আপনাকে বলতেছে এগুলো হচ্ছে কি বেস ফর, মানে কিছু বেসিক ডিফল্ট ফরম্যাটিং যেগুলো আপনি চাইলে সিলেক্ট করতে পারেন পুরাটা, তাহলে ওটা ফলো হবে অটোমেটিক। এটা তেমন একটা কাজে লাগে না আমাদের, এটা মানে মানুষজন নিজের ইচ্ছা মতোই বানায়। তো এখানে দুইটা জিনিস আপনি হয়তো বেশি ব্যবহার করবেন, একটা হচ্ছে হেডিং 1, হেডিং 2, টাইটেল, এটাও ইম্পর্টেন্ট হয় মাঝে মাঝে। এগুলো আপনি নিজে এখানে পুরোটা করতে পারবেন, যদিও বা এগুলো হচ্ছে ওদের বানায় দেওয়া জিনিসপাতি, আপনি চাইলে ইউজ করতে পারেন। ওটা ক্লিক করলে সেই অনুসারে ফরম্যাটিং হবে, সহজ জিনিস। এবার আসেন, হোমের কাজ আমরা আশা করতেছি শেষ করছি। এখন মোটামুটি আমাদের যাইতে হবে হচ্ছে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। একটু দেখাই যে আসলে ইনসার্টে কি কি আছে। দেখেন, ইনসার্টে প্রাথমিকভাবে আসে হচ্ছে এখানে কাভার পেজ ঢোকানো যায়। আমরা যখন প্রজেক্ট করব তখন নতুন করে কাভার পেজ দেওয়াটা আমরা এখানে শিখব। অর্থাৎ কোনো একটা প্রজেক্টের কভারে কি থাকবে ওইটা দেওয়ার জন্য হচ্ছে এই কাভার পেজের কনসেপ্টটা। ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে নতুন নতুন কোনো ব্ল্যাঙ্ক পেজকে ইনক্লুড করা। পেজ ব্রেক দেওয়া মানে একটা সাথে একটা, এটা ব্যাক, এটা প্যারা নাই। এটা হচ্ছে টেবিল। টেবিল মানে হচ্ছে যে টেবিলের ডাটা, এক্সেল মানে আমরা যে ঘরগুলো দেখি যে এরকম, আপনি এখান থেকে টেবিলে ক্লিক করলে দেখবেন যে কয় ঘর না, ধরুন আমি 2x2 নিচ্ছেন, এটা একটা টেবিল। এখানে আপনি এক্স ওয়াই জেড টাইপ করতে পারতেছেন, ঠিক আছে? এটা হচ্ছে টেবিল। এন্টার দিয়ে নিচে চলে যাই। তারপরে কি আছে, তারপরে হচ্ছে ইনসার্টে যাই আবার, ইমেজ বা পিকচার। দেখেন, পিকচার আপনি চাইলে এখানে ঢুকাইতে পারেন। ইমেজে ক্লিক করার সাথে সাথে আপনাকে ফোল্ডারে নিয়ে যাবে। ফোল্ডার বলতে আপনি যেখান থেকে ইমেজ আনতে চান। ধরেন আমি আপনাকে কোনো একটা ইমেজ এনে দিতে চাচ্ছি এভাবে যে, আচ্ছা আমি আমার একটা ইমেজ এনে দিই। ধরেন আমি টেলিগ্রামের আমার ফাইলে যাই, সেক্ষেত্রে আমি দেখতেছি যে ধরেন আমি এই ধরনের একটা জিনিস, এটাকে আমি এখানে আনতে চাই, ইনসার্ট দিলাম। কিছু জিনিস হইতে পারে, যেমন এটা এখানে ইনসার্ট দেওয়ার পরে পুরাটা কি হয়ে গেছে, পেজের সাইজ অনুসারে ইনসার্ট হয়েছে। এটা এটা এই ছবিটা, এখন আপনার ইচ্ছা হয়েছে এই ছবিটা নিয়ে ফরম্যাটিং করবেন, আপনার ইচ্ছা হয়েছে এটাকে ক্রপ করে ছোট করবেন, আপনার ইচ্ছা হয়েছে এটাকে রাউন্ড করবেন, এই সবগুলো আপনি এখানে করতে পারবেন। কিভাবে একটু দেখাই। ক্লিক করলাম, সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলে সিলেক্টেড হবে। ফরম্যাট একটা ট্যাব খুলছে, দেখেন ইমেজের জন্য আমরা ছিলাম ইনসার্ট ট্যাবে। ইমেজ ইনক্লুড করার পরে এটার জন্য অটোমেটিক একটা ফরম্যাট ট্যাবে আপনাকে নিয়ে গেছে ওই ছবি সিলেক্ট করার সাথে সাথে। আপনি চাচ্ছেন এটাকে ক্রপ করতে, রাউন্ড করতে, এই ক্রপ অপশনে আপনি চাইলে এখানে ক্রপ করে এখান থেকে ক্রপ করতে পারেন এভাবে এভাবে। আমি করতেছি না আপাতত, ঠিক আছে, আমার দরকার নেই। আমি ধরেন এটা এভাবে রাখলাম, আমি এটা এভাবে রাখছি, আমি চাচ্ছি এটাকে একটু রাউন্ড করতে। দেখেন এটা রাউন্ড কিভাবে করে, ক্রপ টু শেপ, এই যে রাউন্ড রেক্টেঙ্গেল যেগুলো আছে, এটা করলে দেখেন এটা রাউন্ড হয়ে গেছে। বুঝতে পারছি? এখন এই যে রাউন্ডের বিষয়টা আপনি চাইলে এটাকেও কাস্টমাইজ করতে পারবেন বিভিন্নভাবে। তো সব মিলাই আপনি চাইলে কোনো একটা কিছু এভাবে ফিট করাইতে পারবেন, এখানে ইমেজ হিসেবে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ইনসার্ট থেকে আমরা গেছিলাম, ইমেজেরটা দেখাইলাম একটু করে। শেপ আপনি আনতে পারেন, শেপ হচ্ছে ধরেন আপনি চান এখানে একটা স্কোয়ার বক্স দিতে, তাহলে আপনি ইনসার্ট থেকে শেপসে যাবেন, শেপস থেকে ইনসার্ট বক্সটা সিলেক্ট করলেন এভাবে, তারপরে এখানে সেটা আঁকতে হবে। এই যে দেখেন এভাবে আঁকতেছি, আঁকলাম, এটা একটা কি হইলো, বক্স হইলো, আঁকলাম। এখন এটার কালার চেঞ্জ করতে পারি, এটার উপরে রাইট বাটন ক্লিক করে এটার কালার চেঞ্জ করা পসিবল হয়। ধরেন আমি কালার এটা দিলাম, যে আউটলাইনটা আছে এটা নো আউটলাইন করে দিলাম, এটা হচ্ছে এখানকার কালার। আপনার এখানে একটা সুবিধা হচ্ছে টেক্সটের উপর আপনি লিখতে পারবেন। ধরেন আপনার এটা দরকার, সরি, এটা আপনি সিলেক্ট করলেন, তারপরে হোমে যাবেন। এখানে সিলেক্টেড থাকা অবস্থায় আপনি চাইলে এখানে যে টেক্সটগুলো লিখবেন সেগুলার কালার আগে থেকে ডিসাইড করে দিতে পারবেন। আমি এখানে যাব, সিলেক্টেড থাকা অবস্থায় কালারে গেলাম, ব্ল্যাক করে দিলাম। এবার আমি এখানে ক্লিক করলাম, তারপর আমি আমার নামটা লিখি আফতাকিল হুসাইন ফাহিম, সিটি প্রোডাক্ট ম্যানেজার অ্যান্ড আইটি, সিপিএস অ্যান্ড ডিএস বা ডিএমসি স্টেশন।
এটা হচ্ছে ধরেন আমি জিনিসপাতিগুলো লিখছি। এখন ওয়ার্ডের মধ্যে সবচাইতে মানে আমি এগুলোতে একটা একটা করে দেখাচ্ছি সব কিছু। আপনি এর মধ্যেও ফরম্যাটিং করতে পারবেন আগের মতো। আপনি চান যে এটা একটু বোল্ড হোক, পারবেন। এটা একটু সাইজে বড় হোক, পারবেন। মানে মেইনলি কোথায় লিখতেছেন ডাজন্ট ম্যাটার, ফরম্যাটিংগুলো সব জায়গায় করা পসিবল। আমি জাস্ট এটা দেখাইলাম যে একটা শেপ এনে শেপের মধ্যেও লেখা যায়, না লেখাও যায়, আবার ডিজাইনের জন্য শেপ ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার আসেন আমি যদি এটাকে আচ্ছা, এরপর আসেন আমরা নতুন একটা পেজে চলে গেছি, এটা শেষ হয়ে গেছে সেজন্য ইনসার্টের কাজে ছিলাম। এবার আসেন আইকন, আপনি এখান থেকে আইকন আনতে পারেন বিভিন্নভাবে। আইকন অনেকগুলো দেওয়া আছে অলরেডি, ওই শেপের মতো করে আপনি চাইলে এখানে আইকন ঢুকাইতে পারেন। আমি একটা এখান থেকে এই আইকনটা ঢুকাইতে পারি, এই যে ঢুকাইলাম, এটাকে আমি ইউজ করতে পারি এভাবে। ঠিক আছে, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় আমি চাইলে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, এটা মানে মেনলি যা ইচ্ছা করা যায় আর কি। সো এটা এই যে এইভাবে করে দিলে, কোথায় গেল, আচ্ছা, এটা এভাবে করে দিলে আমি যা ইচ্ছে করতে পারবো এটাকে। এখানে এটার একটা বিষয় আছে, মুভ করা না করা, কোন দিকে করা পসিবল, কখন পসিবল না। এটা যেমন এভাবে সিলেক্ট করা থাকলে লেআউটের মধ্যে আমি এটাকে মুভ করাইতে পারবো না, এভাবে যা ইচ্ছা করতে পারবো না। আবার এখানে যদি আমি এটাকে এভাবে করে নেই তাহলে সেক্ষেত্রে যা ইচ্ছা করতে পারবো। এটার একটা ফরম্যাটিং এর স্কিল আছে, ওটাও বলতেছি কিভাবে করবেন না করবেন। এটা শুধু এটার জন্য না, আইকনের জন্য এমনটা না, ইমেজ, টেক্সট, তারপরে শেপ, সব কিছুর জন্য এটা লেআউটিং এর জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এই যে লেআউট অপশনটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমি বুঝাইতেছি কিছুক্ষণের পর। আগে আমি ইনসার্ট থেকে এটা একটু শেষ করে দিই। আইকনস দেখলেন, স্মার্ট আর্ট দেখলেন, স্মার্ট আর্ট দেখেন না, এটা হচ্ছে জাস্ট গ্রাফিংগুলা, মানে এরকম করে আপনি কিছু স্মার্ট আর্ট বানাইতে পারেন, টেমপ্লেট আছে কিছু, এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন, ওটা আমরা দেখবো না। চার্টে গেলে আপনারা হচ্ছে এখানে ইয়া দেখবেন, গ্রাফ দেখবেন, গ্রাফ, এই যে এরকমের গ্রাফ দেখবেন। ধরেন আপনি একটা গ্রাফ বানাইতে চান, আপনি এখানে ডেটা দিবেন, ওকে দিবেন, তো এরকম এই যে একটা গ্রাফ আসছে এরকম। এখন এটা আসার সাথে সাথে এটা একটা চার্টও আসে। ফার্স্ট কোয়ার্টারের মধ্যে ধরেন আপনি এখানে নাম দিলেন হচ্ছে ডিজাইন সেক্টর, আচ্ছা ডিজাইন দিলেন গ্রাফের মধ্যে, গ্রাফ জাস্ট আপনি তো দেখলেন গ্রাফ ওখান থেকে আনলাম আর কি। তো এখানে তারপরে হচ্ছে ডিজাইন, তারপরে হচ্ছে সফটওয়্যার, ধরেন আমি পরেরটা দিচ্ছি হচ্ছে মার্কেটিং, তারপরে হচ্ছে আমি দিলাম কি, বড় করে না একটু, তারপরে কি আছে, কনসালটেন্সি, কনসালটেন্সি হয়েছে কিনা বানান, ভুলে গেছি ভাই। আচ্ছা দেখেন, এটা যদি আমি করি সেক্ষেত্রে এটা হচ্ছে আলাদা আলাদা সেগমেন্ট। আর এটার যদি মান আমি চিন্তা করি যে কত কত, আমি যদি বলি যে 100, এটা, তারপরে হচ্ছে এটা হচ্ছে 30, আর এটা হচ্ছে ধরেন আমি বলতেছি যে 25, এটা হচ্ছে আমি যদি বলি যে হচ্ছে 11 কনসালটেন্সি। সে অনুসারে একটা গ্রাফ দেখা যাচ্ছে, বুঝতেছেন আপনি যে আসলে এখানে এটা কিভাবে কি কাজ করতেছে। এখন যে ধরনের টেমপ্লেট আপনি ব্যবহার করতেছেন ওই ধরনের জিনিসই দেখা যাচ্ছে, আপনি এখানে কাস্টমাইজ করতে পারেন সব কিছু। লেআউটের বিষয়টা তো আগে দেখা বলছি, চার্টের এলিমেন্ট আপনি ইয়ে করতে পারেন, এটার মানে হচ্ছে চার্টের স্টাইলটা চেঞ্জ করতে পারবেন, কোন ধরনের স্টাইল আপনি ফলো করতে চান। যেমন আপনার এটা ভালো লাগতে পারে, আপনার এটা ভালো লাগতে পারে, আপনার যেটা ভাল লাগে এটা আপনি ইউজ করবেন আর কি। যেমন আমরা এটা ইউজ করতেছি আপাতত। আবার এখানে যে ইয়াটা আছে, ভ্যালুসগুলো আছে, এগুলো চেঞ্জ করা পসিবল, কোনটা কি কালার এটাও আপনি ডিসাইড করতে পারবেন, নেমসগুলোকে আপনি ইয়ে করতে পারবেন। ধরেন আপনি এটা রাখতে চান না তাহলে এটা থাকবে না, আবার রাখতে চান থাকবে, এই ধরনের বিষয় আসে আর কি, অ্যাপ্লাই করলে হয়তো চেঞ্জ। এখন আপনি স্টাইলটা, কালারটা, এখন এখান থেকে কালারের প্যালেট বাছাই করতে পারবেন। আপনি ধরেন এটা এইভাবে বাছাই করতেছেন, অথবা আপনি এটা এইভাবে বাছাই করতেছেন, এটা হোয়াট এভার আপনি যখন যেমনটা চান আহ, সেরকমই পসিবল। এবার আসেন আমরা এখান থেকে 3D মডেলের জিনিসপাতিগুলো আপাতত দেখতেছি না। আর এখানে কি আছে, বুকমার্ক আছে, হেডার ফুটার। আচ্ছা হেডার ফুটারের কনসেপ্টটা আমরা আহ, ইয়াতে দেখবো, যে টেমপ্লেটের থার্ড ক্লাসে দেখবো। এখন এটা নিয়ে প্যারা নিয়ে লাভ নাই, পেজ নাম্বারের জিনিসপাতিগুলো ওখানে দেখবো, প্রজেক্টের মধ্যে দেখবো। আর আর কি কি আছে, ড্র আছে, ড্রতে তেমন কোনো কাজ নাই, এখানে আপনি চাইলে আঁকাআঁকি করতে পারেন আর কি। ড্র উইথ ইউর টাচ, এভাবে এটা ক্লিক করলে আপনি এখানে কিছু বুং বাং আঁকতে পারেন। এটা তেমন কোনো কাজের জিনিস না। যাই হোক, এটা আমি বাদ দিচ্ছি আপাতত কনসেপ্ট থেকে। আচ্ছা,
এরপরে কি আছে, ডিজাইনে আছে, এটা টেমপ্লেট, এটা নিয়ে কাজ নাই আপাতত। লেআউটে এটা ইম্পর্টেন্ট, ওটা এখন দেখাবো। আগে আমি ইনসার্টে গিয়ে এই লেআউট অপশনসগুলো দেখাই। লেআউট অপশনসটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনার অন্য অন্য সফটওয়্যারের সাথে ওয়ার্ডকে কিছুটা আলাদা করে। অন্য অন্য সফটওয়্যারগুলোতে অটোমেটিক লেআউট সিস্টেম আছে, আপনি যেটা আগে দিবেন সেটা নিচে থাকবে, তার নতুন যেটা দিচ্ছেন সেটা এর উপরে থাকে, লেয়ারিংটা থাকে। ওয়ার্ডে একটা ফ্যাসিলিটি আছে, আপনি লেয়ারিংটা ডিসাইড করে দিতে পারবেন। এটা কি একটা সরাইলে সবগুলা সরবে, নাকি এটা একটার উপর আরেকটা থাকবে, এই সব কিছু ওয়ার্ডের মানে ডিটেলসে ডিসাইড করা পসিবল। এগুলো একটু আমি এখন দেখাই। ধরেন আমি এই গ্রাফটার কথা যদি বলি, আচ্ছা সরি আমি তো এখন ড্রতে আছি, ড্রটা একটু বাদ দিতে হবে। আচ্ছা, কিছু একটা ক্যান্সেল আউট করতে ওটার উপর আরেকবার ক্লিক করলে হয়ে যায়। এবার আসেন ভাই, আমি আপনাকে একটা জিনিস দেখাই। ধরেন আমি এই ইমেজটার কথা যদি বলি, এই ইমেজটার লেআউট ফরম্যাটিংটা এমনভাবে আছে যেন এটা যদি কোনো একটা জায়গা দখল করে তাহলে ওই জায়গায় অন্য কোনো জিনিসপাতি যাবে না। আবার বলতেছি, অর্থাৎ লেআউটটা এরকম, আমি যদি বেসিক একটা ইয়ে করি, ধরেন এটা আমার ফোন, এটার উপরে আমি কিছু একটা রাখতে চাই। ও বলতেছে এই ইমেজটা এভাবে যেভাবে আছে লেআউটের মধ্যে, এই যে এখানে যেভাবে আছে, আমি যদি একটু দেখি লেআউটের মধ্যে আমি যদি যাই, এটা হচ্ছে ইনলাইন টেক্সট। ইনলাইন টেক্সটের কনসেপ্ট কি, এটা এখন যেখানে আছে সেটার ওই জায়গাটাতে অন্য কোনো টেক্সট বসতে পারবে না, অন্য কিছু বসবে না, ওইটা ওই জায়গাটাতে ধরে আছে, জায়গাটা দখল করে আছে। আপনি যদি কিছু দিতে চান তাহলে এটার পরে গিয়ে বসবে, এটা ফিক্সড একটা জায়গা নিয়ে বসে আছে। এটা হচ্ছে ইনলাইন টেক্সটের কনসেপ্টটা। এবার আসেন অন্যগুলা কি বুঝায়। এটা হচ্ছে স্কোয়ার জায়গা নিবে, অর্থাৎ এটা আপনি বলতেছে যে এখন এটা যদি আপনি এটা সিলেক্ট করেন এই ইমেজের জন্য, এটা স্কোয়ার শেপের একটা জায়গা নিবে, ডানে আর বামে যে জায়গাগুলো খালি থাকবে সেটা আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আরেকটু কনজারভেটিভ টাইপের, মানে টাইট টাইপের অপশন, যেখানে স্কোয়ারের মতোই জায়গা নিবে, পারলে আরো কিছু নিবে যদি ওইটা জায়গা থাকে পাশাপাশি, এটার উপরে বসতে পারবে না। এটাতে আসেন, এটা হচ্ছে আরো একটু বেশি জায়গা দিবে কিন্তু এটার উপরে বসবে না। যদি ধরেন এখানে একটা কর্নারে জায়গা খালি আছে, এখানে একটা খালি আছে, মাঝখানে একটা খালি আছে, ওই মাঝখানের জায়গাগুলোতে গিয়ে বসবে, কিন্তু ওইটার উপরে বসবে না, ইমেজের উপরে বসবে না। আর এটা আসেন টপ টু টপ এন্ড বটম, এটা হচ্ছে একটা ইমেজ যদি একটা লাইনে থাকে ওইটার ডানে বামে কোথাও কিছু বসতে পারবে না, ওইটাও পুরো জায়গাটাও নিয়ে নিছে। এটা হচ্ছে বিহাইন্ড দ্য টেক্সট, অর্থাৎ আমার এই ছবি যদি আমি রাখি, এই সিস্টেমে রাখি, এটার উপরে দুনিয়ার সকল টেক্সট আইসা বসতে পারবে, টেক্সট ম্যাটার সব কিছু আইসা বসতে পারবে, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট, এখানে যাই আসুক সব কিছুর উপরে কে থাকবে, এই ইমেজটা থাকবে যদি এটা সিলেক্ট করি। এক একটা লেআউটিং এর সিস্টেম এক এক রকম। আমি আপনাকে একবার এক্সাম্পল দিই যে কেন এটা ইম্পর্টেন্ট। আমি এই টেবিলটা দেখাই, ধরেন আমি এই টেবিলটার যদি, আচ্ছা ওয়েট, আচ্ছা এটা দেখাই, আচ্ছা এটার ইমেজটা দেখাই। এটা ধরেন আমি বলতেছি যে এটা হচ্ছে এভাবে না থেকে বিহাইন্ড দ্য টেক্সট দিই। বিহাইন্ড দ্য টেক্সট দিলে কি হয় একটু দেখি। বিহাইন্ড দ্য যদি টেক্সট দেই, আমি এখানে এই যে বিহাইন্ড দ্য টেক্সট সিলেক্ট করছি এই ইমেলটা, মানে এই ছবিটাকে। আমি এখানে একটা জিনিস করি, সেটা হচ্ছে এখান থেকে আমি একটা টেক্সট বক্স আনি, টেক্সট বক্স আনলাম, এটা আমি এখানে আনলাম, আনার পরে দেখেন এখানে এই টেক্সট বক্সটা আনছি, আমি এখানে লিখতে পারতেছি। টেক্সট বক্সটা কিসের উপর আসছে, ইমেজের উপর আসতেছে, কিছু বলতেছে না। এবং এই টেক্সট বক্সটা কিভাবে সিলেক্টেড, এটা হচ্ছে স্কোয়ারিং সিস্টেমে, অর্থাৎ এই টেক্সট বক্সের উপরে কিছু আনতে পারবো না, এটাই অটোমেটিক সিলেক্ট করা আছে। আপনি এটা চেঞ্জ করলে এটার উপরেও আপনি আনতে পারবেন। এখন আমি আপনাকে একটা মজা দেখাই, এটা আপনি এই ছবির উপরে এখন রাখছেন, কিন্তু এই ছবিটাতে গিয়ে যদি আমি লেআউটটা চেঞ্জ করে দিই, এটা তো এখন পিছনে আছে, আমি যদি বলি যে এটা এই ইনলাইন টেক্সটে থাকবে, দেখেন ইনলাইন টেক্সটে কি এ রাখছে, এরা কি রাখছে এখন, আর এর নিচে পাঠাই দিছে, দেখেন এরা পাঠাই দিছে নিচে। এখন যদি আমি আবার বলি যে না ভাই ইনলাইন টেক্সট না, এটা হচ্ছে ওই বিহাইন্ড দ্য কনসেপ্টে যাই, সরি এটা এইভাবে যাই, অর্থাৎ বিহাইন্ড দ্য টেক্সট, এখন দেখেন এটা উপরে উঠে আসছে। এই যে ওরা যে এখানে জায়গা দিছিলাম ওরা বাইর করে দিছে, কেন বাইর করে দিছে, লেআউটেও বলতেছে যে এখানে থাকতে পারবে না কেউ, পরে আবার বলছি ভাই থাকতে পারবে, তাইলে আবার আসছে এখন, বুঝতে পারছি। তো লেয়ারিং এর কনসেপ্ট, আপনি যদি জায়গা দিতে চান আপনি দিতে পারবেন, আর যদি জায়গা দিতে না চান বাধা দিবেন তাহলে আপনার ওখানে কেউ বুঝতে পারবে না। এটা আপনি ডিসিশন নিতে পারবেন প্রত্যেকটাতে, ঠিক আছে, আপনি এটা পুরোটা ডিসিশন নিতে পারবেন, এবং এটা খুব ইম্পর্টেন্ট। অন্য সফটওয়্যারগুলোতে এটা হয় না স্বাভাবিকভাবে, আপনার এটা ওয়ার্ডে বেশি ব্যবহৃত হয় এই কনসেপ্টটা। আশা করি এটা ব্যাপারটা বুঝতে পারছেন। আমরা যখন আরেকটু কাজ করব তখন এগুলো আরেকটু ডিটেলসে বুঝতে পারবো।
আচ্ছা, ড্রয়ের কনসেপ্টটা বুঝাই দিছি, ডিজাইনে বুঝাই দিছি, লেআউটটা, হ্যাঁ এবার আসি লেআউটে। লেআউট হচ্ছে আপনার পেজের মার্জিন থেকে শুরু করে সাইজিং, কয়টা কলাম হবে না হবে সব কিছু ডিসাইড করবে লেআউট। এবার আসেন আমি একটু দেখাই, এটা একটু বাদ দিয়ে দিই, আইকনটা নিয়ে কাজ নেই আপাতত। আচ্ছা এবার আসেন এটা একটু লেআউটে যাই। আচ্ছা ওয়েট, এটা এটা ঝামেলা করতেছে, মানে ও জায়গা খালি পাচ্ছে তো ওখানে, ওই ছবিটাতে বলতেছি ছবির উপরে যে কেউ যাইতে পারবে, এখন ও গিয়ে ওখানে যায় বসে থাকতেছে, জায়গা পাইছে, জায়গা ছাড়তে যাচ্ছে না। এবার আসেন আমি যদি এবার এখানে লেআউটের কনসেপ্টটা বুঝাইতে চাই। লেআউটের কনসেপ্টটা মানে হচ্ছে আসলে মার্জিন দেখতে পারেন, মার্জিন এখান থেকে ডিসাইড করতে পারেন আপনার নিজের ইচ্ছা মতো, আপনি মার্জিন এখানে কাস্টম মার্জিনের জায়গা পাবেন, যে এখানে মার্জিন আপনি সিলেক্ট করে দিতে পারবেন কোনটা কত দিবেন। মার্জিন আমি আপাতত যেটা আছে নর্মাল থেকে ন্যারো করতেছি, ন্যারো করলে দেখেন এটা কাছাকাছি চলে আসছে, ন্যারোতে চলে আসছে। ওরিয়েন্টেশন মানে হচ্ছে এটা কি এই সিস্টেমে থাকবে, মানে এরকম লম্বা সিস্টেমে থাকবে, এটা হচ্ছে পোর্ট্রেট, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, ঠিক আছে, ল্যান্ডস্কেপে থাকবে নাকি হচ্ছে পোর্ট্রেটে থাকবে এটা ডিসাইড করবে হচ্ছে ওরিয়েন্টেশন। আপনার যেমনটা দরকার ওরকম পেজ বানিয়ে নিতে পারবেন। সাইজিংটা বলি, আপনি কোন সাইজের কনসেপ্টটা আগাইতে চান, স্বাভাবিকভাবে লেটার সাইজে আছে, আপনি যে পেজটা দরকার সেই পেজ অনুসারে ফরম্যাটিং হবে। কলামে আসি, এটা বইয়ের জন্য ইম্পর্টেন্ট, আমি একটু পানি খাই নিই। এটা কেন বইয়ের জন্য ইম্পর্টেন্ট, বইয়ে দেখবেন প্রায় সময় ভিন্ন ভিন্ন ফরম্যাটিং থাকে, কলাম কয়টা হবে না হবে এগুলো ডিসাইড করতে হয় বইয়ে। আপনি যদি এখানে 1 কলাম ডিসাইড করেন ঠিক আছে, 2 কলাম ডিসাইড করলেন, দেখেন আপনার প্রথম কলামে কিছু দিছে, পরের কলামে কিছু পাঠায় দিছে। এটা আরেকটু সহজ করে বুঝাইতে হইলে নতুন একটা মানে ইয়াতে বুঝাইতে হবে, আমি আপনাকে বুঝাই। ধরেন আমি নতুন একটা খুলি, ওই যে নতুন একটা খুলতেছিলাম প্র্যাকটিস ওয়ার্ক 2টা খুলি, এখানে আমি বলতেছি যে ধরেন আমি এটাকে 2 কলাম করতে চাই, লেআউটে গেলাম, লেআউটে গেলে 2 কলাম দিলাম, 2 কলাম দিলে প্রথম কলামে আপনি যা লিখবেন ওইটা আপনার দেখেন এই যে এসএসএস লিখতেছেন, দেখেন এতটুকুতে শেষ হয়ে যাচ্ছে, অর্ধেকের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এখন আপনি যদি এটা চিন্তা করেন যে এভাবে, যে এটা কপি পেস্ট করে দেখায় আপনাকে, দেখেন এটা শেষ হয়েছে তাহলে ওইদিকে আবার চলে আসছে, মানে এক কলাম শেষ অন্য কলাম শুরু হয়েছে। 2 কলাম করতে গেলে এটাকে আপনি 3 কলাম করতে পারেন, ঠিক আছে, এরকম লেফট অ্যালাইন কলাম করতে পারেন, লেফট অ্যালাইন করতে পারেন, আপনার যা ইচ্ছা করতে পারেন, এটা হচ্ছে বিষয়। প্রেফারেন্সে আচ্ছা লেআউটে আর কিছু দেখানোর আছে। আচ্ছা স্পেসিং গুলো সহজ, এটা আপনার সিম্পল বিষয়গুলো এখন আপাতত প্যারা নেই। ভিউ আছে, স্পেলিং, আচ্ছা এগুলো কিছু ফিচার যেগুলো আমরা হচ্ছে প্রজেক্টে দেখতে পারি, ভিউতে গেলে আমরা হয়তো এই জিনিসগুলো হচ্ছে কিভাবে দেখতে চাই ওটার জন্য। যেমন আপনি যদি রিড মোড মানে রিড মোড দেন 2 পেজ খুলবে, এই যে এইভাবে আপনি যদি রিড মোড দেন তাহলে 2 পেজ খুলে আর কি, বামে ডানে 2 পেজ খুলে, এখন তো এটাতে 2 পেজ নাই, এটাতে আছে, এটাতে আপনি চাইলে রিড মোড দিতে পারেন। আচ্ছা এটাতে আপনি রিড মোড দেন, হয়ে গেল, এই যে দেখেন পাশাপাশি সবকিছু দেখা যাচ্ছে আর কি, এটা রিড মোড আপনি দেখার জন্য, এটা হচ্ছে লেআউট মানে কাজকর্মের জন্য। আপনি এখানে ভার্টিক্যাল লার্নিং টুলস, এখানে কিছু টুলস আছে যেগুলো অনলাইন ভ্যারিয়েন্ট আছে, কিছু কিছু অনলাইন কানেকশনের আছে, সবকিছু মিলায়া আমরা এখানকার যে উপরের যে বারটা আছে ওই বারের মোটামুটি ম্যাক্সিমাম যে বেসিক জিনিসপত্রগুলো আছে সেগুলো কাভার করে ফেলছি। এবং এখানে কাভার করার ক্ষেত্রে আমি মোটামুটি সবকিছু কাভার করছি। এর পরের যে ক্লাসটা হবে সেখানে আপনি বেসিক ফরম্যাটিংগুলো দেখবেন, বেসিক ফরম্যাটিং যেগুলো আমরা বেশি ব্যবহার করি ওই জিনিসগুলা আমরা দেখবো ওখানে, এবং ওগুলা দেখার পরবর্তীতে আমরা হচ্ছে হেডার ফুটার টেমপ্লেট লোগো বসানো ইমেজ ফরম্যাটিংগুলোর আরেকটু ডিটেলস দেখবো। এরপর আমরা প্রজেক্টে চলে যাব, এই হচ্ছে আপাতত আমাদের টার্গেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং চেষ্টা অব্যাহত রাখবেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে অনেক দূর এগিয়ে যাব, এবং আশা করতেছি আপনাদের সবার ক্যারিয়ারে আল্লাহ অনেক বরকত দান করবেন, এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।